10টার ভিতরে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি 176 পর্যন্ত অলরেডি শেষ করছি। 177 পর্যন্ত যেগুলো আছে এগুলি ইম্পর্টেন্ট, এগুলি এমসিকিউ বিভিন্ন গাইডে বিভিন্ন দিচ্ছে, এগুলো আমরা এখনো পড়ে দেখবো না। এগুলা আশা এই পর্যন্ত আসে না পরীক্ষায়, অযথা এগুলা নিয়ে টেনশন দরকার নেই, এগুলা আদালতের কার্যক্রম। তো 190 স্যার থেকে একশো 179টা আসছিল রিটার্নে। ওইটা পরে দেখবো না আমরা। 189 কি 79 প্রশ্ন আসছিল? 79। কি প্রশ্ন আসছিল? যে কোয়া ঢাকায় আহত হইলো এবং উহার ফলে চট্টগ্রামে মারা গেল, এক্ষেত্রে কোয়ের মৃত্যু ঘটিবার অপরাধে অনুসন্ধান আর বিচার কোথায় করা যাবে? কি সাক্ষ্য থেকে আসছিল না কার্যবিধি প্রশ্ন থেকে আসছিল? কার্যবিধি কত স্যার, সালে? কার্যবিধি। কত সালে? এটা স্যার মানে 21 না 22 এরকম আর কি। হয়তো রানিং তো আসে নাই। 25 সালে 24 সালে তো রানিং আসে, আগে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ওগুলো আমরা ওখান থেকে যে ধারাটা ইম্পর্টেন্ট ওগুলো আমরা দেখবো। আমরা এখানে 177 থেকে এই ফোল্ডার তো সমস্যা নেই। তাহলে আমরা 190টা দেখি। ওখানে আমরা 2-3টা সেকশন দেখবো না পরে, এগুলো আমি এখন গুরুত্ব দেইনি। 190টা হচ্ছে এই ফৌজদারি কার্যবিধি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেরকম থানায় মামলা, অফিসার ইনচার্জ রেকর্ডের যেমন ক্ষমতা রয়েছে, আমলে গ্রহণ করার যেমন ক্ষমতা রয়েছে, উইদাউট ওয়ারেন্ট, উইদাউট কি বলে বিনা পড়ায় আমলযোগ্য হলেই সেটা গ্রহণ করতে পারে অফিসার ইনচার্জ। আর ম্যাজিস্ট্রেটের স্যারদের তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারা সব ক্ষমতায় তাদের কাছে আইনি অধিকার দেওয়া আছে। তো বলছে, ডিরেক্টলি বলছে যে কগনিজেন্স অফ অফেন্সেস বাই ম্যাজিস্ট্রেটস। বলছে এই আমলযোগ্যর যে কথা বলছে, কগনিজেন্স আমলে গ্রহণ মামলাটা যে কগনিজেন্স হতে হবে। কগনিজেন্স কগনিজেন্স এখানে কগনিজেন্স মামলা আর কি। আমলে গ্রহণ করবে কিরকম? ম্যাজিস্ট্রেট, যে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ, কগনিজেবল কগনিজেন্স। তাই কোন কোন ম্যাজিস্ট্রেটের কথা বলছে এখানে? তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ ডিরেক্টলি বলে দিচ্ছে 190 ধারা। এখানে যে এখানে যাই কিছু থাক না কেন, যে অন্যান্য বিধানে যাই কিছু না থাক না কেন, বলা রয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু ইয়েতে বলছে। তারপর হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং উপধারা রয়েছে বিশেষ, এবং উপধারা 2 এবং অনুসারে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যারা অন্য কোনো যে কোনো ম্যাজিস্ট্রেট, অন্য কোনো ম্যাজিস্ট্রেট, এরা কি করবে? এখানে একটু এক্সপ্লেন করছে আপনাদের মেইন বই, আমি ওদিকে আগে পরে যাব, আমরা এদিকে একটু ঘুরে আসি। আচ্ছা, এখানে এই কগনিজেন্স, কগনিজেন্স বলে না, কগনিজেন্স কোর্ট, কগনিজেন্স আদালত, কগনিজেন্স ম্যাজিস্ট্রেট, এই আমলে গ্রহণ, কগনিজেন্স মানে এখানে আমলে গ্রহণ করার একটা ক্ষমতার কথা বলছে 190। তা এখানে এই আমলে গ্রহণ বলতে কি বোঝায়? আমল গ্রহণ বলতে বোঝায় যে কোনো অপরাধ সংগঠনের অভিযোগ যখন কোনো বাদী, ফরিয়াদি বা ভিকটিম বা সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে প্রথমবার বিচারিক ভাবে বিবেচনা করে, মানে সেটা প্রথমবার বিচারিক ভাবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়াকে অপরাধ আমলে গ্রহণ, অর্থাৎ ট্যাকিং কগনিজেন্স বলা হয়েছে। অর্থাৎ কোনো অপরাধ সংগঠনের অভিযোগ বা তথ্য প্রথমবার বিচারিক ভাবে বিবেচনা করে, যে কোনো ভাবে সেটা প্রথমবার বিচারিক ভাবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়াকেই অপরাধ আমলে গ্রহণ বা ট্যাকিং এক্সিডেন্স বলে না, ট্যাকিং কগনিজেন্স করছে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন মামলার তথ্য দেখে, যখন কোনো একটা মামলা, কোনো অভিযোগ বা যেটা যে তাদের নালিশ আকার বা যেটাই নিয়ে না কেন তাদেরকে যখন দেওয়া হয়, তিনি যখন বুঝতে পারেন যে এটা অপরাধ সংগঠিত হয়েছে, যে অপরাধ সংগঠিত হয়েছে এবং আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেন, তখন তিনি কগনিজেন্স গ্রহণ করবেন। বুঝতে পারছেন বিষয়টা? এখানে এটা বললে উপরে যা আছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, যে ম্যাজিস্ট্রেট যখন যে কোনো তথ্য দেখে বুঝতে পারবেন যে অপরাধ সংগঠিত, তিনি তো উনি তো আর বসে বসে দেখে দেখে কাউকে নিয়ে আসবে না, ওনাকে তো জানানো হবে, তার কাছে আসবে। তাহলে আইন অনুযায়ী কার্য, তিনি যে আইন যে কার্যক্রম যা শুরু করবেন, একটা আসলো এই একটা আপনার যৌতুক আইনের 3 ধারা বা 4 ধারা একটা মামলা আসলে, তখন এটা কি করে, তিনি দেখলেন, বুঝতে পারছেন যে এটা একটা অপরাধ সংগঠিত হয়েছে, তিনি আইন কার্যক্রম শুরু করবে যে 3 আর 4 ধারায় মামলা নিবেন। নেওয়ার পরে তিনি পরবর্তীতে পিবিআই দেখ, থানায় দেখ, যে কোনো অন্য ইউনিটকে দিতে পারে। এখন এই 190 ধারাকে আমলে গ্রহণের 3টা উৎস রয়েছে। আমলে গ্রহণের জন্য 3টি উৎস, কি উৎস?
এটা লাগবে আপনার কাজে লাগবে, বিভিন্ন জায়গায় পাবেন, 190 বিভিন্ন ক্ষেত্রে লাগে। ঠিক আছে, এদিক থেকে যদি প্রশ্ন আসে 177 থেকে এদিক থেকে প্রশ্ন আসে, তাহলে মনে করি প্রশ্ন আপনাকে কঠিন করার জন্য, মানে একটু আপনি আটকানোর জন্য। এদিক থেকে খুব কম, এই জন্য 179 থেকে যদি এসে থাকে, এই পর্যন্ত আর আমি পাই নাই। যদি এসে থাকে তাহলে ওখান থেকে আমি দুই তিনটা ধারা আলাদা কোড করা আছে, ওগুলো পড়াই দেবো, সমস্যা নেই। তাহলে 190 অনুযায়ী অপরাধ আমল গ্রহণের কয়টা উৎস? তিনটা। এক নম্বর হচ্ছে অভিযোগের ভিত্তিতে। যখন অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট নিকট অভিযোগ দাখিল করবে। মনোযোগ দেন সবাই। অভিযোগের ভিত্তিতে কি করবে? 190 যেটা বলছে ক, যে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট নিকট অভিযোগ দাখিল করবে। অর্থাৎ রহিম, একটা উদাহরণ দিচ্ছে, রহিম অভিযোগ করলো যে করিম তার মোবাইল চুরি করছে, একটা চুরি মামলা নিয়ে আসছে। ম্যাজিস্ট্রেট অভিযোগ গ্রহণ করে কগনিজেন্স নিতে পারবে ডাইরেক্ট। দুই হচ্ছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে। একটা পুলিশ রিপোর্টের ভিত্তিতে 190 এর খ, তদন্ত শেষে যে পুলিশ চার্জশিট বা রিপোর্ট দাখিল করে। যে আমরা যে চার্জশিট বা পুলিশ রিপোর্ট, এক কথায় পুলিশ রিপোর্টটা কয় ধরনের? একটা চার্জশিট আর হচ্ছে ফাইনাল রিপোর্ট। তো এই তদন্ত শেষে চার্জশিট পুলিশ দাখিল করে। উদাহরণটা কি? পুলিশ তদন্ত করে দেখতে পেলে আসামি ডাকাতের সঙ্গে জড়িত, চার্জশিট দাখিল করলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে? সেটা কগনিজেন্স নিতে পারে। আরেকটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে তথ্য জ্ঞান বা সন্দেহের ভিত্তিতে। তথ্য তথ্য আসলো, সে তিনি জ্ঞানে দেখলেন এবং যে সন্দেহ, সাসপেক্ট মনে, সাসপিসিয়াস মনে হচ্ছে, পুলিশ ছাড়া অন্য কারো তথ্য, পুলিশ ছাড়া অন্য কারো তথ্য ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞান বা সন্দেহের ভিত্তিতে যদি আসে, সেটা কি করবে? অবশ্যই সেটা 190 অনুযায়ী কগনিজেন্স অপরাধ আমল গ্রহণ করবে। উদাহরণটা কি? ম্যাজিস্ট্রেট নিজে দেখতে পেলেন যে একটি সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, তথ্য জ্ঞান, নিজের জ্ঞান বসতে তিনি নিজে উদ্যোগ নিতে পারেন যেটা। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? তিনটা বিষয় দেখলাম। এই 190 এর আমল গ্রহণের তিনটা উৎস, একটা হচ্ছে অভিযোগের ভিত্তিতে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে, আর একটা বিষয় হচ্ছে কি, যে তথ্য বা জ্ঞান বা সন্দেহের ভিত্তিতে। এই তিনটে মাথায় মনে রাখবেন 190। ওই ওখানে উপর থেকে সিরিয়ালে কি আছে না আছে এগুলো তো দেখার বিষয় না। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা দেখলাম 190 অনুযায়ী, যে কগনিজেন্স করার জন্য, কগনিজেন্স গ্রহণের জন্য তিনটা উৎস রয়েছে। অর্থাৎ সিআরপিসি ম্যাজিস্ট্রেট কগনিজেন্স গ্রহণের ক্ষমতা সম্পর্কে আলোচনা করছে। প্রথমে এটা আমরা বললাম যে কগনিজেন্স গ্রহণের তিনটা উৎস রয়েছে। একটা হচ্ছে কমপ্লেন, অভিযোগ, আর একটা পুলিশ রিপোর্ট, আর একটা হচ্ছে ইনফরমেশন অন নলেজ এন্ড সাসপিশন, সাসপিশিয়াস যেটা সাসপিশন। তাহলে ইনফরমেশন হবে, তথ্য হবে, অন নলেজ হবে, আর হলো সাসপিশিয়াস হবে। তাহলে কি কি? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণত কগনিজেন্স গ্রহণ করবেন। সরকার বিশেষ ক্ষমতা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রহণ ক্ষমতা দিতে পারেন। তবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিতে পারলেও বিচার করতে পারে না। এক্সিকিউটিভ যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এরাও কিন্তু অপরাধ আমল গ্রহণ করতে, কিন্তু তারা বিচার করতে পারে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট কি বিচার করতে পারবে? এরা কখনো গ্রহণ করতে পারবে, আমরা তাকে মামলা উপযুক্ত আদালতে পাঠাতে হবে, তারা আবার রেফার আদালতে পাঠাবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অবশ্যই কগনিজেন্স গ্রহণ করবে, এবং সরকার ক্ষমতা দিলে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতেও কগনিজেন্স গ্রহণ করতে পারে। কিন্তু একজিকিউটিভ যিনি থাকবেন তিনি কগনিজেন্স নিতে পারলেও, কগনিজেন্স নিতে পারলে সেটা তিনি বিচার করতে পারবেন না। তাকে মামলায় উপযুক্ত আদালতে মামলা দিয়ে কি করবে? আদালতে পাঠাই দিবে। তাহলে আমরা কি দেখলাম? উদ্দেশ্য হচ্ছে যে ট্যাকিং এক্সিকিউশন করবে, কগনিজেন্স করবে কোথায়? যে জুডিশিয়াল নোটিস ট্যাকেন ম্যাজিস্ট্রেট, এবং অফেন্সটা আমল গ্রহণ করবে। পারপাসটা কি? ইনিশিয়েটিং লিগ্যাল প্রসিডিং এর জন্য। অর্থাৎ বলা রয়েছে কোন অপরাধ সংঘটিত হয়েছে বলে বিচারিক কার্যে অবগত হয়ে, আই রিপিট, কোন অপরাধ সংঘটিত হয়েছে বলে বিচারিক ভাবে অবগত হবে। যে কোনো বিচারিক যেটা বললো জুডিশিয়াল নোটিস, এটা তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে জুডিশিয়াল নোটিস আমরা স্বাক্ষর করছি না, যে ম্যাজিস্ট্রেট গজর আসবে, এই ধরনের যে অবগত হয়ে আইনগত কার্যক্রম শুরু করার উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমল গ্রহণ করাকেই কগনিজেন্স বলা হয়। তাহলে কগনিজেন্স বুঝছেন যে কগনিজেন্সটা কি? অপরাধ আমল গ্রহণটা এটাই, যে ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি অপরাধ আমল গ্রহণ করাটাই হচ্ছে কগনিজেন্স হবে। তাহলে আমরা 10টা এমসিকিউ আছে আগে দেখি। তাহলে 190 ধারাতে উৎস কয়টা? তিনটা দেখলাম। আর কোন কোন ম্যাজিস্ট্রেট তাও আমরা দেখলাম। দেখুন এখন যদি আপনার মেন বই পড়েন, আপনারা এখন মেন বই পড়েন, দেখেন যেটা যেভাবে বলছি মোটামুটি এভাবে আলোচনা করা আছে। এখন আর এদিক পড়া লাগবে না, যে কার কি কাজ। তাহলে ফৌজদারি 190 অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাধারণত অপরাধ আমল গ্রহণ, কগনিজেন্স গ্রহণ করতে পারেন অবশ্যই কি দ্বিতীয়, তৃতীয়, প্রথম, এখানে সবগুলা রয়েছে। এখানে কোনটা দিবেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিবেন। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। 190 অনুযায়ী অপরাধ আমল গ্রহণের কয়টা ভিত্তি রয়েছে? কয়টা? তিনটা। তিনটা। এটা পরীক্ষা এমসিকিউ দিলে অনেকে পারবে না। এটা এমসিকিউ দেই, এটা আমি দেই, দেখেন অনেকে পারবে না ফেসবুকে। 190 অনুযায়ী ম্যাজিস্ট্রেট অপরাধ আমল গ্রহণ করতে পারেন অবশ্যই। প্রথম হচ্ছে
অভিযোগের ভিত্তিতে, এটা হলো প্রথম। পরে হচ্ছে পুলিশ রিপোর্ট, অভিযোগের পরে হচ্ছে ভিত্তিতে। সন্ধ্যার ভিত্তিতে পরে, কিন্তু প্রথম হচ্ছে একের ক অনুযায়ী হচ্ছে অভিযোগ কমপ্লেইন্টের ভিত্তিতে। আবার খ অনুযায়ী কোনটা, যেটা হচ্ছে পুলিশ কর্মচারী লিখিত রিপোর্ট, খ যেটা খতে। আর গতে যেটা হচ্ছে সেটা কি অন্য যেটা হচ্ছে সন্দেহ, অন্য অন্য ব্যক্তির তথ্য বা নিজের জ্ঞান সন্দেহ, এটা খতে। তিন ভাবে দেখাই দিলাম। মোটামুটি গ্রুপ স্টাডিতে একটু ভালো করে পড়াশোনা করি, একটা ধারা নিয়ে মোটামুটি, যেগুলো আমি তো মোটামুটি আপনাদের যেখানে যেখানে সমস্যা বা এগুলাতে চেষ্টা করি, এগুলো একটু একটু ওইভাবে আপনাদের আলোচনা করার জন্য। মেন বই ধরে যদি ওইভাবে আলোচনা করি, আপনারা তো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে বের হবে। চেষ্টা করি যে আপনাদের যে জিনিসটা একটা ক্লাসে যাতে একটু হলে কিছুটা শিখা শিখা কিছু শিখছি, যে একটা তথ্য জানলাম। ঠিক আছে। 190(2) দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কগনিজ গ্রহণ ক্ষমতা কে দিতে পারেন? অবশ্যই চিফ জুডিশিয়াল দিতে পারে। যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীকেও কগনিজেন্স করার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর ক্ষমতা দিতে পারে। তবে 190(2) দ্বিতীয় তৃতীয় ম্যাজিস্ট্রেট কোন কোন কগনিজ গ্রহণ করতে পারবেন, সেটা হচ্ছে 190 ক এবং খ, যেটা আমরা দেখলাম ক খ। কিন্তু এই যে বিচারিক ক্ষেত্রে, যেটা হচ্ছে গয়ের ক্ষেত্রে, যে 190(3) সরকার কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট 190 গয়ের অধীনে কখন দিতে পারে, সে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দিতে পারে, যেটা আমরা গতে দেখলাম। 190(4) অনুযায়ী সরকার কাকে গ্রহণের ক্ষমতা দিতে পারে, সেটা হচ্ছে একজন 190(4) অনুযায়ীও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিতে পারে। তবে তারা কি করবে, মামলা নিবে, কিন্তু তারা কি করে বিচার করতে পারবে না, কিন্তু আদালতে ধরে আসামি সহ কি করবে, পাঠাই দেবে। 190(4) নির্বাহী ম্যাজিস্ট্রেট কগনিজ গ্রহণ ক্ষমতার পর কি করবেন, বিচারিক ক্ষমতার সময় আদালতে বিচারের জন্য প্রেরণ করবেন, আর কোনো কিছু না। তা আমরা কি কি দেখলাম, 190 ক অভিযোগ নিল, খতের পুলিশ রিপোর্টের ভিত্তিতে এই নিল, কগনিজেন্স করলো, এগুলো কগনিজেন্স করা, আমলে নেওয়া। 190 গত নিজে তথ্য জ্ঞান সন্ধান হতে, এই তিনটা নিয়ে মিলে হচ্ছে 190। 190(2) দেখলাম দ্বিতীয় তৃতীয় ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান। তৃতীয়তে গিয়ে দেখলাম দ্বিতীয় ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা প্রদান করলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং 190(4) দেখলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট কগনিজ নিয়ে মামলা প্রেরণ করবেন, অর্থাৎ তিনি বিচার করতে পারবেন। এই ছিল 190 আলোচনা। একদম দেখেন আপনাদের এখন মোটামুটি ধারাবাহিক ভাবে আলোচনা করে আসছে, মোটামুটি এখন আপনার পুরো ধারাটা মুখস্থ হয়ে গেছে। দেখেন একদম শর্ট করে দিছি, পারবেন না এখন? যদিও এটা ম্যাজিস্ট্রেটের ধারা, কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। আপনাদের কোন ধারাটা গুরুত্বপূর্ণ এগুলো আমরা জানি, আমরা আপনাদের গুরুত্ব দিয়ে ভিত্তিতে আপনাদের পড়াশোনা করাচ্ছি। পারবেন এটা? 190টা ক্লিয়ার এখন সবাই, নতুন যারা আছেন?